আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিবিএন টিভি বেসের সংবাদ বুলেটিন। সাথে আছি আমি আব্দুর রউফ। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্পকে $1.5 কোটি ক্ষতিপূরণ দেবে এবিসি নিউজ। আসাদকে হটানো বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশিদের রাস্তার কুকুর বলে বিজেপি নেতার কটাক্ষ। এবং 7 বছর পর প্রকাশ্যে সমাবেশে আসছেন খালেদা জিয়া। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা একটি মানহানির মামলা $1.5 কোটি ক্ষতিপূরণ দিয়ে নিষ্পত্তি করতে রাজি হয়েছে এবিসি নিউজ। এবিসি নিউজের একজন তারকা সঞ্চালক ট্রাম্পকে নিয়ে একটি অনুষ্ঠানে মিথ্যা কথা বলেছিলেন। তিনি অনুষ্ঠানে বারবার ট্রাম্পকে ধর্ষণের দায়ে দোষী বলেছিলেন। এবিসি নিউজ শনিবার এক বিবৃতিতে জানায়, আমাদের সঞ্চালকের বক্তব্য ছিল অনভিপ্রেত। আমরা দুঃখিত এবং এ বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পেরে সন্তুষ্ট। সমঝোতা অনুযায়ী এবিসি নিউজ $1.5 কোটি ক্ষতিপূরণের পাশাপাশি ট্রাম্পের আইনি খরচ বাবদ আরও $10 লাখ প্রদান করবে। এছাড়া 10 মার্চ 2024 তারিখে প্রকাশিত অনলাইন প্রতিবেদনেও সংশোধনী যুক্ত করা হবে। এর আগে 2023 সালে নিউ ইয়র্কের একটি দেওয়ানি আদালতে ডোনাল্ড ট্রাম্পকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ী হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। তবে ট্রাম্প এ অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেওয়া হায়াত তাহরির আল শামের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ তথ্য জানিয়েছেন। জর্ডানে সিরিয়া নিয়ে মধ্যপ্রাচ্য, তুরস্ক ও পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে সংলাপে যোগ দেওয়ার পর সাংবাদিকদের কথা বলেন অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, আমরা HTS এবং অন্যান্য গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেছি, তবে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ কিভাবে হলো তা সুনির্দিষ্ট করেননি তিনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের মানুষের কিছু অংশের ভারত বিরোধিতার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির সাবেক রাজ্য সভাপতি ও সাবেক এমপি দিলীপ ঘোষ। তিনি বাংলাদেশিদের রাস্তার কুকুর ও মশার সঙ্গে তুলনা করে কটাক্ষও করেছেন। রোববার শিলিগুড়িতে দলীয় সদস্য সংগ্রহ কর্মসূচিতে অংশ নিয়ে দিলীপ ঘোষ এসব মন্তব্য করেন। বিজেপির এই নেতা বলেন, সারা বিশ্বের কতজন মানুষ বাংলাদেশ সম্পর্কে জানে, কিন্তু ভারত সম্পর্কে সবাই জানে। ভারত এখন চীন ও পাকিস্তানের সঙ্গে টেক্কা দিচ্ছে। ভারতের কূটনৈতিক অবস্থান সঠিক বলে মন্তব্য করে দিলীপ ঘোষ বলেন, ভারতের পররাষ্ট্র সচিব সম্প্রতি ঢাকা সফর করেছেন। তিনি বাংলাদেশে অস্থিরতা বন্ধ করতে সরকারকে সরাসরি অনুরোধ করেছেন। আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। ভারতের উপর বাংলাদেশের নির্ভরতার কথা উল্লেখ করে দিলীপ ঘোষ বলেন, তারা যা বলছে তা রাস্তার কুকুরের খেউ খেউ ছাড়া আর কিছু নয়। বাংলাদেশ পানি, খাদ্যশস্য, চিকিৎসা, অন্যান্য বিভিন্ন কারণে ভারতের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ভারতের সহায়তা ছাড়া তারা কিভাবে টিকে থাকবে? গত 5 অগস্ট ব্যাপক গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতি হয়। এরপর থেকে বিজেপির নেতা বিভিন্ন সময়ে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন। দীর্ঘ প্রায় 7 বছর পর আবারও সমাবেশে বক্তব্য দিবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আগামী 21 ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি প্রধান। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে 1,500 থেকে 2,000-এর মতো বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থাকবেন। এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করছে মুক্তিযোদ্ধা দল। এর মধ্যে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশে খালেদা জিয়ার উপস্থিত হওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে সর্বশেষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 2017 সালের 12 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত 5 অগস্ট শেখ হাসিনার পতনের পর 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলেও কোনো বক্তব্য দেননি বিএনপি চেয়ারপারসন। মুক্তিযোদ্ধা দলের কয়েকজন নেতা বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে আমরা সারা দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু ঠিক থাকলে সেখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ বিষয়ে যাবতীয় পদ্ধতি নির্ধারিত সময়ের আগেই শেষ করা হবে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং।
এবং নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে সানাই রেস্টুরেন্ট ও পার্টি হলের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মিলাদ মাহফিলের মাধ্যমে রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রেস্টুরেন্টের পার্টনার রণজিৎ দেব, গোপাল সাহা, শ্রমিক রঞ্জন, ফারজানা আলম, শামসুন নাহার, রিমি সহ অন্যান্য ব্যবসায়ী, স্থানীয় লোকজন ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নিউ ইয়র্কের বুকে বাঙালি মালিকানাধীন সানাই রেস্টুরেন্ট খাবারে বাঙালিয়ানার স্বাদ দেওয়ার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করে। বেশ কয়েকটি পদের ভর্তা আইটেম নতুন এ রেস্তোরাঁর খাবারে বিশেষত্ব নিয়ে আসবে বলে অভিমত প্রকাশ করে আগত অতিথিরা। সানাই রেস্টুরেন্টের অন্যতম পরিচালক রণজিৎ দেব বলেন, আমাদের রেস্টুরেন্টে 14 পদের ভর্তা নিয়মিত পাওয়া যাবে। এছাড়াও সব ধরনের দেশীয় মাছ আমরা অগ্রাধিকার ভিত্তিতে রাখার চেষ্টা করব। আর আমাদের রেস্টুরেন্টের সবগুলো খাবার সম্পূর্ণ হালালভাবে প্রসেস করা হবে। রেস্টুরেন্টের পাশাপাশি বেসমেন্টে 200 মানুষের ধারণ ক্ষমতা সম্পূর্ণ পার্টি হল রয়েছে। যে কোনো পার্টি, বিয়ের অনুষ্ঠান, সভা সমিতির প্রোগ্রাম সহ যে কোনো আয়োজনে পার্টি হল ভাড়া দেওয়া হবে। রেস্টুরেন্টে পার্টি হলে বেসমেন্টে বিশাল পার্টি হল আছে, সেখানে 200 লোক ধারণ ক্ষমতা। তা আমাদের এই 200 লোকের সিটিং এবং আছে, স্টেজ আছে, আমাদের সাউন্ড সিস্টেম আছে, এলইডি স্ক্রিন আছে, এগুলো সবকিছু ইনক্লুডিং। আর আমাদের মেজর আরেকটা আছে, সেটা হলো ছোট একটা মেজনিতে আমাদের একটা বড় আরেকটা পার্টি হল আছে, সেখানেও আমরা 80 জন পর্যন্ত ক্যাপাসিটি আছে। ওইখানেও আমরা ছোটখাটো বার্থডে পার্টি, যে কোনো মিটিং এবং যে কোনো অ্যানিভার্সারি প্রোগ্রাম আপনারা করতে পারবেন, এবং সমিতির সবার যে কোনো মিটিং আপনারা এখানে করতে পারবেন। এটার মধ্যে আমরা অবশ্যই গুড অ্যান্ড বেস্ট সার্ভিস দেব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 14 ডিসেম্বর যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে বাংলাদেশ কনসুলেট জেনারেল। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা 1971 সালের মুক্তিযুদ্ধের একেবারে চূড়ান্তকালে বাংলাদেশের যে সূর্য সন্তান, জাতির অত্যন্ত মেধাবী মানুষ বর্বর হত্যাযজ্ঞের শিকার হয়েছিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তিনি শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করেন ও দেশ মাতৃকার স্বাধীনতার জন্য তাদের অতুলনীয় অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। নাজমুল হুদা বলেন, স্বাধীনতার উষা লগ্নে দেশের পথিত যশা চিকিৎসক, শিক্ষাবিদ, প্রকৌশলী, সাংবাদিক, লেখক, সাহিত্যিক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ সহ গুণী মানুষদের নির্মমভাবে হত্যা করে জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যে চরিতার্থ করার প্রয়াস চালায় স্বাধীনতা বিরোধীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, মুনির চৌধুরী, আনোয়ার পাশা, শহীদুল্লাহ কায়সার, ডাক্তার ফজলে রাব্বি, আব্দুল আলিম চৌধুরী, সেলিনা পারভিন, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা এই জঘন্য হত্যাকাণ্ডের শিকার হন। কনসাল জেনারেল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1516 সালের আজকের এই দিনে দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনার উপকূলে আবিষ্কৃত হওয়ার 1 বছর পর স্পেনের প্রথম অভিবাসী দলটি এই এলাকায় প্রবেশ করে। 1961 সালের আজকের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ জাতিসংঘে চীনের অন্তর্ভুক্তির পক্ষে ভোট দেয়। এই ছিল সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।